সারিকা ম্যাম, ম্যাম প্লিজ কাম। এই দেখুন, স্যার, প্রাঞ্জলির ব্লাড স্যাম্পলসে আমরা টক্সিনস বা মার্কাস জাতীয় কিছুই পাইনি, নাথিং অ্যাবনর্মাল। কিন্তু মুকুন্দর কেসটা একটু আশ্চর্যজনক। কেন? ওর ব্লাড স্যাম্পলে কোনো পয়জন পাওয়া গেছে? না স্যার, তো ওর স্যাম্পলসে আমরা ক্যান্সার সেলস পেয়ে। এর মৃত্যু হয়েছে প্রায় 6 ঘন্টা আগে। তার মানে খুনি অলরেডি মারা গেছে, আর যে খুন হতে চলেছে তাকে আমাদের খুঁজে বের করতে হবে। আমি একজনের সাহায্য চেয়েছি। কি তিনি? একজন এক্সপার্ট। এখানে জেলে তো একজনই এক্সপার্ট আছে যে গত 3 মাস ধরে জেল খাটছে। আপনি বলেছিলেন একটু অন্য টাইপের লোক নাকি। এর কাছে সাহায্য চাওয়া খুব বড় ভুল হবে স্যার। এই দিনের অপেক্ষাতেই ছিলাম প্রদ্যুমন। একদিন তুমি নিজে আমার কাছে আসবে সাহায্যের জন্য। হ্যালো সারিকা, তুমি কোথায় হারিয়ে যাচ্ছ? তুমি চোখের মধ্যে কি খুঁজছো? চোখ থেকে একটা ফ্লুইড এক্সট্রাক্ট করছি, ভিট্রিয়াস হিউমার। তুমি কি এতে চোখের দুষ্টুমি দেখতে পাচ্ছ? চোখে নিস্তব্ধতা। ও, আর কি বলছে এই নিস্তব্ধতা? কোনো স্ট্রেস মার্কস নেই। ল্যাকটিক অ্যাসিড, মাসেল এনজাইমস, এডুলিনিন, আর এই সমস্ত জিনিস একটা ব্যাপার ইন্ডিকেট করছে, মরার সময়ও এই মানুষটা শান্ত ছিল। দেয়ার ওয়াজ নো ফাউল প্লে। তার মানে হলো এর মৃত্যুর কারণ একমাত্র সুইসাইড, মার্ডার নয়। ওয়াও, সুইসাইড নাকি মার্ডার এটাও খুঁজে বের করেছো? অনেক কিছুই বলে চোখের ভাষা। অদ্ভুত, মানছি আমি। মানতে হলে তাকে মানো যে আমাকে এই সব কিছু শিখিয়েছে, ডক্টর সালুকে। স্যার, হ্যাঁ সচিন। স্যার, ইন্সপেক্টর রাজবীরের ফোন এসেছিল কোলাবা থেকে। ওখানে একটা মার্ডার হয়েছে, খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে। কেস টাইম সেন্সিটিভ। ওকে, ঠিক আছে, চলো যাই। স্যার, ভিকটিমের নাম সার্থক। একটা বিশাল বড় ক্লাউড বেস টেক কোম্পানি আছে, বদ্রা টেক। তারই সিও ছিল। স্যার, জিরো থেকে কোম্পানি দাঁড় করিয়েছিল। ভীষণ সাকসেসফুল স্টার্টআপের ফাউন্ডার ছিল। দেখুন স্যার। ভূমি, বডি ক্যাম্পের ব্যাপারে তোমার আইডিয়া অনেক বেশি। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার, সব দরজা জানলা দেখেছি, কোনো দিক থেকে ফোর্স এন্ট্রির তো কোনো চিহ্ন নেই। এক্স্যাক্টলি স্যার, আমিও সিসিটিভি ফুটেজ চেক করেছি। তাতে কেউ না তো বাড়ি থেকে বাইরে গেছে, আর না তো কেউ বাড়ির ভিতরে ঢুকেছে। এই মার্ডারের খবর আপনাকে কে দিল? স্যার, বাড়ির কাজের লোক। সেই একে এই অবস্থায় প্রথম দেখেছে। তো আপনি দেখেছিলেন? আপনার কাছে কি এই বাড়ির ডুপ্লিকেট চাবি থাকে? আপনি যখন ভিতরে এলেন তখন আপনার এই সাহেব এখানেই ছিলেন, এইভাবে পড়েছিলেন? হ্যাঁ স্যার।
যে হাতে গান ছিল সেই হাতে সেই হাতের আঙ্গুলে কি রক্তের ছিটে লেগে আছে? রাইট। আর স্যার গানশটের অ্যাঙ্গেল আর এ যেভাবে পড়ে রয়েছে তা থেকে তা দেখে মনে হচ্ছে সুইসাইড, তাই তো? রাইট স্যার। আর বাকি ইনফরমেশন তো এক্সটেন্সিভ টেস্টের পরেই জানা যাবে। স্যার আরেকটা কথা, সার্থকের পকেট থেকে একটা চিঠি পাওয়া গেছে। চিঠি পাওয়া গেছে? তুমি এখন বলছো? কি ওটা, সুইসাইড নোট? অ্যাকচুয়ালি এটা সুইসাইড নোট তো নয়, এই চিঠিটা একটা অদ্ভুত ধাঁধার মতো। মনে হচ্ছে কেউ মার্ডার প্ল্যানের ব্যাপারে জানাতে চাইছে। আপনি নিজেই দেখুন। অভিজিৎ, দেখো তো কি আছে ওতে। স্যার এটা তো সুইসাইড নোট মনে হচ্ছে না স্যার, এটা দেখে তো মার্ডারের প্ল্যানিং মনে হচ্ছে। এই প্ল্যান করা হয়েছিল আজ থেকে 6 মাস আগে। সরি সার্থক, তোমার এগেনস্টে মোড অফ লো কনফিডেন্স আমি প্রপোজ করেছিলাম। এখন তুমি এই কোম্পানির সিইও থাকতে পারবে না। শাট আপ! আমি নিয়ে এসেছিলাম তোমায় এই কোম্পানিতে। তুই তোমার বন্ধু ছিলি না? কাম ডাউন সার্থক, এই রাগই হলো তোমার সব থেকে বড় শত্রু, আমি নই। কাম ডাউন মাই ফুট। শত্রু না, তুই হলি ঘর শত্রু বিভীষণ। জানি না আরো কত আছে। আর তোমরা কি মনে করো যে তোমরা আমার থেকে কোম্পানি ছিনিয়ে নেবে? আমি তৈরি করেছি এই কোম্পানি। আমার এটা, আমার ব্রেন, আমার ট্যালেন্ট আর আমার রিস্ক নেওয়ার ক্ষমতার জন্য এই কোম্পানি তৈরি হয়েছে। আর তোমরা আমার থেকে আমার কোম্পানি ছিনিয়ে নেবে? তোমাদের মধ্যে বিন্দু মাত্র ট্যালেন্টও নেই। আর তুমি আমার বিরুদ্ধে লো কনফিডেন্স মোশন নিয়ে এসেছো। বড় কি প্রবলেম তোমার? আমরা সবাই এটা ডিসাইড করেছি যে এই কোম্পানির নতুন লিডারশিপের দরকার। আমার লিডারশিপে কি প্রবলেম আছে? তুমি ইমোশনাল, বড্ড বেশি ইমোশনাল তুমি। ইমোশন দিয়ে বিজনেস চলে না সার্থক। তোমার জন্য আমাদের সমস্ত ক্লায়েন্ট ব্যাকআউট করছে, কোম্পানি স্ট্যাগনেন্ট হয়ে গেছে। আর এই সমস্ত কিছু তোমার লিডারশিপের জন্য। এনিওয়ে, আপনারা সকলে বলুন যে কে কে এই সিদ্ধান্তের সপক্ষে রয়েছেন। আমাকে ঠকানো হয়েছিল, কেউ আমার কাছ থেকে আমার স্বপ্ন কেড়ে নিয়েছিল। যাকে আমি সবচেয়ে বেশি ভরসা করেছিলাম সেই বোর্ড মিটিংয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সেই হলো ঘর শত্রু বিভীষণ। তাই একে শাস্তি দেওয়া আমার দায়িত্ব ছিল। আমার তো এই পৃথিবী ছেড়ে এমনিতেই চলে যাওয়ার কথা, কিন্তু যেতে যেতে শেষ উপহার দেব মৃত্যুর উপহার। সম্ভবত এই চিঠিটা সবার আগে পুলিশের হাতে যাবে। ভয় পাবেন না, ডেড বডিটাকে খোঁজার চেষ্টা করবেন না। ও এখনো বেঁচে আছে, মারা যায়নি। কিন্তু আমি ওকে আগেই মেরে দিয়েছি। ওর কাছে শুধুমাত্র 72 ঘন্টার জীবনই বাকি রয়েছে। মাই গড! আর এইভাবেই মরবে যেমন ভাবে আমি ওই দিন মারা গেছিলাম। হয়তো ওকে আপনারা খুঁজে পাবেন, কিন্তু বাঁচাতে পারবেন না। আপনারা এটা কোনোদিনও জানতে পারবেন না যে আমি ওর সঙ্গে কি করেছি। কিন্তু ততদিন যারা যারা ওই মিটিংয়ে ছিল সবাই ভয়ে ভয়ে থাকবে। আর যখন মৃত্যু আসবে, হঠাৎ করেই আসবে। 72 ঘন্টা শেষ মানে জীবনও শেষ। ও মারা যাবে ঠিক আমারই মতো, অসহায়ভাবে। ও দেখবে যে মৃত্যু আস্তে আস্তে ওর কাছে আসবে, কিন্তু কিছু করতে পারবে না। তার মানে খুনি অলরেডি মারা গেছে, আর যে খুন হতে চলেছে তাকে আমাদের খুঁজে বের করতে হবে। 72 ঘন্টা বাকি আছে এখন। সার্থক কাকে মারতে পারে আর কিভাবে? স্যার হয়তো পয়জন। স্যার, এটাও তো হতে পারে সার্থক কোনো কন্ট্রাক্ট কিলারকে হায়ার করেছিল ওকে মারার জন্য। না 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 সচিন, আমার মনে হয় না এটা কন্ট্রাক্ট কিলিং। ও চিঠিতে এই কথা লেখেনি যে কেউ ওকে মারবে। যেটা লিখেছে, আমি ওকে মারবো।
কিন্তু এ মারা যাবে 72 ঘন্টার মধ্যে। 72 ঘন্টা, বুঝতে পারছো? পয়জন। অভিজিৎ, স্লো পয়জন। স্যার, ব্লাড কোয়াগুলেশন, বডি টেম্পারেচার আর রাইগার হওয়ার টাইম দেখে এটাও বোঝা যাচ্ছে যে এর মৃত্যু 6 ঘন্টা আগে হয়েছে। আর সেই হিসেবে এখন আমাদের কাছে মাত্র 66 আওয়ার্স আছে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। অভিজিৎ, একটা কাজ করো, তোমরা এক্ষুনি ওই কোম্পানিতে গিয়ে বোর্ড অফ ডাইরেক্টরদের সঙ্গে কথা বলো। ওখানে জানার চেষ্টা করো যে ওদের মধ্যে কোন মেম্বার সার্থকের বিরুদ্ধে ভোট দিয়েছিল। সব আর স্যার, সমস্ত বোর্ড মেম্বারসদের ব্লাড স্যাম্পলসও নিতে হবে। হ্যাঁ, আমাদের কাছে মাত্র 66 ঘন্টা রয়েছে, 66 আওয়ার্স। গিয়ে প্রথমেই খোঁজ নাও যে ওই চিঠি যেটা সার্থক লিখেছিল সে কি সত্যিই লিখেছিল নাকি কেউ ষড়যন্ত্র করেছিল। সার্থক সুসাইড করেছে। উনি নিজেকেই গুলি করেছেন। ও একটা নোট রেখে গেছে। ওটা সুইসাইড নোট নয়, ও একটা মার্ডার প্ল্যান করেছে। নিজের শেষ লেটারে ও এটাই লিখেছে। সিনিয়র লোকেরা যেভাবে চলে যায় বুঝতেই পারা যায় না। সত্যি খুব জিনিয়াস ছিল সার্থক, ইমোশনাল ছিল, মুডি ছিল। কিন্তু আমরা কোম্পানি নিয়ে ভাববো নাকি ওর ট্যান্ট্রাম নিয়ে? এই জন্য রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন? না, নট অ্যাট অল। দেখুন, ব্রিলিয়েন্ট হলে সব কিছু হয় না। লিডারশিপের জন্য আরও কিছু কোয়ালিটির দরকার। তাই ওকে সরাতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, এর মধ্যে কি আপনার সার্থকের সঙ্গে দেখা হয়েছিল? না, তারপরে ওর সঙ্গে আর দেখা হয়নি আমার। আমরা দুজন পরস্পরকে পছন্দ করতাম না, পরস্পরের উপর ভরসা ছিল না আমাদের। তাই আমার ভোট তো ওর এগেনস্টে যাওয়ারই ছিল। আমার কাছে সার্থকের থেকেও এই বিজনেসটা ইম্পর্টেন্ট ছিল। সবাই কি ওর বিপক্ষে ছিল? হ্যাঁ, সবাই ওর বিপক্ষে ছিল। যদি আপনি ওর নেচারের ব্যাপারে কিছু জানতে চান, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, একজন আছে যে ওর সম্পর্কে সমস্ত কিছু বলতে পারবে। ওর সব থেকে কাছের বন্ধু, যার উপরে খুব ভরসা করত, মিস্টার ত্রিলোক। ত্রিলোক? ওকে। আচ্ছা, আরও একটা কথা, আপনাদের সমস্ত বোর্ড মেম্বারদের ব্যুরোতে আসতে হবে ব্লাড টেস্টের জন্য আর ইনভেস্টিগেশন করার জন্য। কারো ব্লাডে পয়জন বা টক্সিক কেমিক্যাল আছে নাকি নেই সেটার পরীক্ষা করা খুবই প্রয়োজনীয়, আর তাও তাড়াতাড়ি। দেখুন, আমি অত্যন্ত ব্যস্ত। যদি আপনার এত আর্জেন্সি থাকে তাহলে ব্লাড টেস্ট এখানেই করিয়ে নিন। দেখুন, সার্থকের নোট অনুযায়ী ওই পয়জন 72 ঘন্টার মধ্যে কাজ শুরু করবে। তাই ওই পয়জন আপনার ব্লাডেও থাকতে পারে। টাইম নেই আমাদের কাছে। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, জানেন আপনাকে কতগুলো টেস্ট করতে হবে। আর আপনি যদি চান এই টেস্টগুলো আপনার স্টাফেদের সামনে হোক, তাহলে এখানে টেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আই উইল গো। ওকে। সার্থক আপনার বেস্ট ফ্রেন্ড ছিল, তো তাও ওর বিরুদ্ধে আপনি ভোট দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ওর কাছে আপনি একজন চিট, আর হয়তো প্রথম টার্গেট আপনি। আমি ওর সাথে কোনো চিট করিনি। তাহলে কে চিট করেছিল? আমি শুধু নিজের ব্যাপারে বলতে পারি। ফ্যাক্ট তো এটাই যে সময় সময় আমি ওকে ওয়ার্নিংও দিয়েছি, অনেক বুঝিয়েছি ওকে যে বিজনেসে পলিটিক্স হয়েই থাকে, শেয়ার হোল্ডারদের প্রেশার থাকে, সবার নিজের স্বার্থ থাকে। অনেক বুঝিয়েছি ওকে যে নিজেকে একটু পরিবর্তন করো, বোর্ড গেমটাকে একটা নর্মাল গেমের মতো দেখো। কিন্তু ও শুনতো কোথায় কারোর কথা। ভোটিংয়ের এক রাত আগেও আমি ওকে সচেতন করেছিলাম। আমি ওর থেকে কোনো কথা লুকোইনি। আমাদের বন্ধুত্ব এক জায়গায়, কিন্তু বোর্ড মিটিংয়ে আমি ওর সঙ্গ দিতে পারবো না। কেন কেন দিতে পারতেন না? চিটিং তো হয়েছিল ওর সঙ্গেই। ওর পিঠে ছুরি বসিয়ে দেওয়া হয়েছিল। জানেন সার্থকের সব থেকে বড় ধাক্কা কবে লেগেছিল? যখন ওর নিজের কাকা মুকুন্দ ওর বিরুদ্ধে ভোট দিল। ইয়েস, আমি সার্থকের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম।
বিজনেস কখনো ইমোশন দিয়ে চলে না, এমনকি কারোর হুমকিতেও চলে না। আমার ভাইপো তো কি হয়েছে, আর ওর মধ্যে লিডারশিপের কোনো কোয়ালিটি নেই। আমি ওকে অনেক সহ্য করেছি। আমার ভাইপো যে নৌকোয় চড়েছে সেই নৌকোটাকেই ডোবানোর চেষ্টা করছে। তাহলে কি আমি ওকে বাঁচাবো, নাকি ভাইপোকে ভালোবেসে ওই নৌকোটাকে ডুবে যেতে দেব? কিন্তু আমরা এটা শুনেছি যে সার্থকই আপনাকে এই কোম্পানিতে নিয়ে এসেছিল। হ্যাঁ, নিয়ে এসেছিল। এই কোম্পানিতে সততার সঙ্গে কাজ করার জন্য এনেছিল। আমাকে ওর ইচ্ছে অনুযায়ী যে চলতে হবে সেই জন্যই কি এনেছিল। কিন্তু সার্থকের তো মনে হয়েছিল যে আপনি পেছন থেকে ছুরি মেরে দিয়েছিলেন। আপনাদের কি মনে হচ্ছে যে সার্থক আমার প্রতি বদলা নেবে, আমাকে মারার জন্য চেষ্টা করবে? না, যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন। ও তো তীর ছুঁড়ে দিয়েছে, কিন্তু লক্ষ্যবস্তু অন্য কেউ, আমি নই। আর এই কথাটা আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন? দেখুন, যা কিছু হয়েছে না সবই বিজনেসের জন্য হয়েছে, কিন্তু বাড়িতে আমরা এক পরিবারের, ব্যাস। এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না। আরেকজন বোর্ড মেম্বার আছে না, প্রাঞ্জলি? হ্যাঁ, ও মুম্বাইয়ের বাইরে আছে, ও আজ এসে যাবে। আপনি বাজাতে পারেন। গার্গী, আমার সন্দেহটা একদম ঠিক, এটা সুইসাইডই। তার মানে ওই নোটে লেখা থ্রেটস সত্যি হতে পারে। আর এখন আমাদের হাতে মাত্র 60 ঘন্টা রয়েছে। এখনো পাওয়া সমস্ত ব্লাড স্যাম্পলসের রিপোর্ট নেগেটিভ। আমি সেই সব স্লো অ্যাক্টিং পয়জন আর টক্সিনের টেস্ট করে ফেলেছি, যেগুলোর প্রভাব পড়তে 72 ঘন্টা সময় লাগে। কিন্তু রমেন আর ত্রিলোকের ব্লাড স্যাম্পলে এরকম পয়জনের কোনো ট্রেস পাওয়া যায়নি। আমার ব্লাড থেকেও কিচ্ছু পাওয়া যাবে না। স্যার, আমি সমস্ত ডিটেলস চেক করেছি। সার্থকের হাতে লেগে থাকা রক্তের দাগ, গানশটে হওয়া আঘাতের অ্যাঙ্গেল, ওর হাতে লেগে থাকা গান পাউডারের রেসিডিউ, আর রাইগার সেট হওয়ার টাইম, সবকিছু তো এটাই কনফার্ম করছে যে সার্থক সুইসাইড করেছে। আর পয়জনের প্রমাণ কিছু? স্যার, রমেন আর ত্রিলোকের রিপোর্ট নেগেটিভ, ওদের ব্লাডে কোনো টক্সিন পাওয়া যায়নি। আর মুকুন্দ? সেটা রিপোর্ট আসা বাকি আছে। ডক্টর গার্গী সমস্ত স্যাম্পলস চেক করছে। স্যার, কিছু পয়জনসের রেজাল্টস আসতে একটু সময় লাগে, তার কোনো স্ট্রেসেসই পাওয়া যায় না আর্লি স্টেজে। এটা কিভাবে হয় সারিকা? কখনো কখনো ছিটকে চলে যায় আমাদের নজর থেকে। আরে কনফার্ম করার পরে বলো, ডবল চেক করো। ইটস নট পসিবল স্যার। কেন পসিবল নয়? কারণ এখন প্রতিটা মুহূর্ত দামি স্যার। টেস্টিং মেটেরিয়ালস ওভারলোডেড, ডজন ডজন কম্পাউন্ডসের স্ক্রিনিং হচ্ছে, এটা খুব সময় সাপেক্ষ। আমি এদের ডাবল চেক করতে পারবো না স্যার। সবার টেস্ট হয়ে গেছে? না, একজনের টেস্ট বাকি আছে। কার? প্রাঞ্জলি। স্যার, আমি সার্থকের সাথে ওর মৃত্যুর 2 দিন আগে দেখা করেছিলাম। তারপর আমি একটা ওয়ার্ক ট্রিপে চলে গেছি, আর যখন আমি জানতে পারলাম যে সার্থক আর নেই, আমি সাথে সাথেই চলে আসি। আমি ওর এগেনস্টে ভোট করেছিলাম, কিন্তু সেটা আমার বাধ্যতা ছিল। ও অদ্ভুত হয়ে গিয়েছিল। আমি সবার ভালোর জন্য করেছিলাম, একদম স্ট্রেসে চলে গিয়েছিল। সিওর দায়িত্ব ওর উপর চাপ হয়ে যাচ্ছিল স্যার। রাত্রে ঘুমাতে পারতো না, একদম খিটখিটে হয়ে গিয়েছিল, অদ্ভুত ব্যবহার করতো। সেই জন্য আমি ভাবছিলাম এই দায়িত্ব থেকে ওকে একটু ফ্রি করে দিই, যাতে ও একটু ভালো আর হেলদি লাইফ লিড করতে পারে। শুধু এইটুকুই। আমি ওকে কতবার বলতাম যে এত স্ট্রেস নিস না, হেলথের জন্য ভালো নয়, কিন্তু ও আমার কথা শুনতোই না। তাই আমি কি বা করতাম? আমি জানতাম যে বিশ্বাসঘাতকতা হয়েছিল ওর সাথে, কিন্তু আমি ঠকাইনি ওকে। ও জানতো আমি ওর এগেইনস্টে ভোট করবো স্যার। ক্যান্সার সেলস? হ্যাঁ, আর এই ক্যান্সার এখন একটা রিভার্সিবল স্টেজে রয়েছে। মানে মুকুন্দ আর হয়তো কয়েকদিনই বাঁচবে।
স্যার এরকমটা কি হতে পারে যে সার্থকই কিছু করেছে যার কারণে ওর আঙ্কেলের ক্যান্সার হয়েছে? না না, এরকম হতে পারে না কীর্তিকা। সার্থক কিছু করবে আর আঙ্কেলের ক্যান্সার হয়ে যাবে। ক্যান্সারের মতো রোগের জন্য কাউকে ইনডিউস করা যায় না, ইম্পসিবল। ঠিক বলেছেন আপনি। আমার টিউমারের সঙ্গে সার্থকের কোনো রকম কোনো সম্বন্ধ নেই। ও তো আমার কপালের দোষে হয়েছে। সার্থক তো এ ব্যাপারে কিছুই জানতো না। আর যখন আমি জানতে পারলাম যে আমার ক্যান্সার হয়েছে, আর লাস্ট স্টেজের ক্যান্সার, এর কোনো রকম চিকিৎসা নেই। বোর্ড মিটিংয়ের কিছুদিন আগেই আমার কাছে রিপোর্ট এসে গিয়েছিল। আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল যে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে আর আর আমার কি হতে পারে। সেই জন্য আমি খুবই ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাইপোর হাতে এই বিজনেসটা তুলে দিলে সেটা বোকামি হবে। বোর্ড মিটিংয়ের পরে দুজনে দেখা করেছিলাম। আমি দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছি। এক, আমার ক্যান্সার, আর দ্বিতীয়টা আমার সিদ্ধান্ত। আমি এটা জানতাম যে একজন অসুস্থ রোগী আর নিজের কাকার প্রতিও কখনো প্রতিশোধ নেবে না। মুকুন্দবাবু, জল খাবেন? না না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। আসি। স্যার, এখনো পর্যন্ত কোনো বোর্ড মেম্বারের ব্লাডে বিষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিছু বুঝতে পারছি না যে সার্থক চিঠিতে এরকম লিখেছিল কেন যে আমি তো মরেই গেছি, বাকিটাও 72 ঘন্টার মধ্যে মরে যাবে যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একটা কাজ করো সচিন, সার্থকের ফোন কলসের সমস্ত রেকর্ডস, ব্যাংক ট্রানজ্যাকশনের রেকর্ডস সব বের করো, সব কটা ভালো করে চেক করো। ছোটখাটো কোনো প্রমাণও যদি পেয়ে যায় না, তাহলে ঠিক আমরা এই কেসটা সলভ করে ছাড়বো। স্যার, সার্থকের না বাবা ছিল না মা। আচ্ছা, পাশাপাশি বিয়েও করেনিও। ওর কাকা মুকুন্দ ওকে বড় করেছে। ও আচ্ছা, ফোন কলের রেকর্ড চেক করেছো? হ্যাঁ স্যার। কি দেখলে? বেশিরভাগ ফোন কল বাড়ির চাকর মুন্নুকে করতো। কিন্তু ওর বাড়িতে আমরা যখন ইনভেস্টিগেশন করতে গেলাম, ওখানে তো মহিলা কাজের লোক ছিল। মুন্নু নামের তো কেউ ছিল না ওখানে। স্যার, এই মুন্নু 3 মাস আগে চাকরি ছেড়ে চলে গেছিল। আচ্ছা, মুন্নু 3 মাস আগে চাকরি ছেড়ে চলে গেছে। আচ্ছা, এই সার্থকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হয়েছে? কোনো বড় ট্রানজ্যাকশন হয়েছে ওর অ্যাকাউন্টে? মানে আমি বলতে চাইছি, কোনো বড় অ্যামাউন্ট ক্যাশ বের করেছে বা কাউকে পাঠিয়েছে, হতে পারে কাউকে কন্ট্রাক্ট দিয়েছে খুন করার জন্য? না স্যার, সব কিছু দেখেছি। এরকম কোনো ট্রানজাকশন, মানে খুব বড় ট্রানজাকশন নেই যাতে করে আমরা ওকে সন্দেহ করতে পারি। আচ্ছা, ডক্টর সারিকা গার্গী যে পয়জনের টেস্ট করা হয়েছিল সেটার ব্যাপারে? স্যার, আমরা ওই 4 জন বোর্ড মেম্বারের উপর সমস্ত টেস্টই করে নিয়েছি। ওকে স্যার, কোনো রকম পয়জনাস সাবস্টেন্স বা কোনো নোন কম্পাউন্ড বা কোনো সিনথেটিক ব্লেন্ডের কোনো ট্রেসই কোনো স্যাম্পেলে পাওয়া যায়নি। আচ্ছা স্যার, যাতে এটা বোঝা যেতে পারে যে ওদের বিষ দেওয়া হয়েছে। স্যার, হতে পারে যে সার্থক এইসব কিছু আমাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য করছে। ও আসলে 4 জন বোর্ড মেম্বারসকে হ্যারাস করার জন্য করছে, আর সেই জন্য তো ওর পকেট থেকে ওই নোটসটা পেয়েছি। না 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 কীর্তিকা, আসলে আমার এটা মনে হয় না। এভাবে যে মারা যেতে চলেছে সেটা কেউ আবার লিখে যায় নাকি যে আমার মৃত্যুর 3 দিন পরে 3 জন লোক মারা যাবে? না না না, এটা কখনোই হতে পারে না। এটা অন্য কোনো ব্যাপার, নিশ্চয়ই কোনো গোলমাল আছে যেটা কিনা আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না। অভিজিৎ? হ্যাঁ স্যার, প্রথমবার এইরকম কেস আমাদের কাছে এসেছে যেখানে খুনি আগে মারা যায়
আর যে তিনজন মারা যাওয়ার কথা তাদের কোনো খোঁজই নেই, আর তারা কি করে মারা যাবে আমরা সেটাও জানি না। সেটাই তো, এটা উল্টো গেম চলছে, মাথায় ঢুকছে না। কি করব আমরা? অভিজিৎ আছে, একজন লোক আছে যে এই কেসে আমাদের হেল্প করতে পারে, একটু অন্য টাইপের লোক। কে স্যার? স্যার আমরা কোথায় যাচ্ছি? আপনি কিছু বলছেন না স্যার? আপনি কি কিছু ভাবছেন নাকি? অভিজিৎ, কখনো এমন সময়ও আসে যখন সাড়া পাওয়া যায় না, তখন আমরা কি করব? কারোর কাছ থেকে কি সাহায্য নিতে যাচ্ছেন? ঠিকই ভেবেছ তুমি অভিজিৎ, আমরা কোনো সাহায্যই নিতে যাচ্ছি। কে স্যার? কার কাছে? আছে একজন যিনি কিনা এক্সপার্ট, তার সাহায্য নিতে যাচ্ছি। স্যার এখানে এখানে তো জেলে একজন এক্সপার্ট আছে যিনি গত 3 মাস ধরে শাস্তি ভোগ করছেন। আপনি বলেছিলেন একটু অন্য টাইপের লোক, এনার কাছ থেকে সাহায্য চাওয়া খুব বড় ভুল হবে স্যার। বন্ধুত্ব, সম্পর্ক, সম্বন্ধ ওসব আমি মানি না। আমি শুধু কর্তব্য মানি, আর সেই কর্তব্যই আমাকে এখানে নিয়ে এসেছে একজন অপরাধীর কাছে সাহায্য চাওয়ার জন্যে। আমি কিন্তু ভুলিনি তোমার কারণে কতজনের প্রাণ গেছে, কিন্তু আজ আমি এখানে এসেছি একজনের প্রাণ বাঁচানোর জন্যে। আমি দেওয়ালের সাথে কথা বলছি না শালুখে, আমার প্রতিটি মুহূর্ত মূল্যবান। আচ্ছা, তোমার কাছে তোমার প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, আর আমার সময়ের মূল্য জিজ্ঞেস করবে না? কিভাবে প্রত্যেকটা মুহূর্ত আমি কাটিয়েছি এই 4 দেওয়ালের মধ্যে। অপরাধ করলে সাজা পেতে হয় শালুখে। কোন অপরাধের সাজা প্রদ্যুমান? সিআইটি কে সাহায্য করার অপরাধের সাজা? আমার হাতে সময় নেই তর্ক করার। তবে করো না কোনো তর্ক। এসো হিসেব করি। করবে হিসেব এক্ষুনি? বলো, কবে কবে শালুখে তোমাদের সাহায্য করেছে? কখনো বন্ধুত্বের খাতিরে, কখনো দায়িত্বের খাতিরে, আর বিনিময়ে কি পেয়েছি? হ্যাঁ, জেল, সাজা, বদনাম। আর তারপরেও তুমি ভাবছো প্রদ্যুমন যে আমি তোমাদের সাহায্য করব? কি সম্পর্ক তোমার সঙ্গে আমার? সম্পর্কটা কি? আমি একজন অপরাধী, বন্দী, আর তুমি হলে সম্মানীয় সিআইডি অফিসার। হ্যাঁ, বন্ধুত্ব আর বিশ্বাসের হিসেব পরে করব শালুখে। এখন কেন নয়? কারণ কারো জীবন মৃত্যুর প্রশ্ন এটা। তার জন্য আছে তো তোমার কাছে তোমার যোগ্য অনুগত সিআইডি অফিসার। হ্যাঁ, আমার সব অফিসাররাই যোগ্য। তুমিও তো একজন যোগ্য অফিসার ছিলে। যোগ্য, পৃথিবীর বিখ্যাত একজন ফরেনসিক সার্জন। এই জন্যই তোমার কাছে এসেছিলাম সাহায্য চাইতে। শেষ হয়ে গেছে ওই এক্সপার্ট ডক্টর শালুখে। শেষ হয়ে গেছে সেই সময় যখন আমাকে তোমার খুনের অপরাধে এইখানে বন্দি করেছে, এই কারাগারের পেছনে। আর দেখতে পাচ্ছ প্রদ্যুমন, আই অন হলিডে। দেখতে পাচ্ছ এই 4 দেওয়ালের পেন্টিংটা? দেখেছো কি অপূর্ব সুন্দর পেইন্টিং? এই 2খানা এসি, এই ডবল বেড, এই চেয়ার, এই টেবিল। আই এম এনজয়িং। প্রদ্যুমন, এর থেকে ভালো জায়গা হতেই পারে না। এক কাজ করো, তুমি এখানে চলে এসো। আর যদি আমি অপরাধী হই প্রদ্যুমন, তবে তুমিও সমান অপরাধী। আর এই তোমার সিআইডি অফিসার, এও ঠিক ততখানি অপরাধী। আর তাছাড়া আমাকে ছাড়া তো তোমার কোনো কাজ চলে না। তাহলে এক কাজ করো, পুরো সিআইডি টিমটা নিয়ে তোমরা এখানে চলে এসো। হেডলাইন হয়ে যাবে, বাহ, পুরো সিআইডি টিম জেলের মধ্যে। পড়ে দেখো। না, পড়বো না। আমার কোনো ইন্টারেস্ট
ইন্টারেস্ট নেই ফরেনসিক সায়েন্সে। আর তোমার এত খারাপ অবস্থা প্রদ্যমান যে তুমি একজন অপরাধীর কাছে সাহায্য চাইতে এসেছো। আরে বলুন স্যার, কিরকম চা খাবেন? দুধ ছাড়া, দুধ দেওয়া, চিনি দেওয়া, না চিনি ছাড়া? চা তো আমি তোমাকে খাওয়াবো। হ্যাঁ, আপাতত এটা বলো যে সার্থকের কাছে কাজ করতে তো কাজ ছেড়ে দিলে কেন? কি হয়েছিল এমন? হ্যাঁ বলো। মনে হচ্ছে তুমি এখানে মুখ খুলবে না, সিআইডি অফিসে গিয়ে খুলবে। না না স্যার, বলছি সার্থক স্যার না খুব পাল্টে গেছিল যখন থেকে তাকে অফিস থেকে বার করে দেওয়া হয়েছিল। খুব ডিস্টার্ব থাকতো, নিজের মনেই বিড়বিড় করতে থাকতো। আমি তো সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, স্যার আবার পাগল হয়ে যাবে না তো। কি বিড়বিড় করতো? কিছু বোঝা যেত না স্যার, কিন্তু হ্যাঁ একদিন ফোনে কার সাথে বিড়বিড় করছিল, মানে খুব জোরে জোরে চিৎকার করছিল কোনো একজন রামু নামের লোকের ওপর। স্যার, সার্থকের ফোনে চেক করি এই রামুটাকে। হ্যালো, দেখো তোমাকে সিআইডি ব্যুরোতে আসতে হবে। গত 3 মাসের মধ্যে একবার মাত্র দেখা করতে এসেছো, তাও আজকে যখন দরকার পড়েছে। তুমি ওই এসিপি সাহেবের মতো বদলে গেছো, সুবিধাবাদী। কি ভাবছো? তুমি ভাবছো যে তুমি আমাকে রাজি করাবে অভিজিৎ? সময় সবকিছু পাল্টে দিয়েছে অভিজিৎ। এখন আর সেই ডক্টর সালুকে নেই যাকে তুমি চিনতে। পাল্টে গেছে ডক্টর সালুকে। আমি জানতাম যে এখানে এসে কোনো লাভ হবে না, তাও আমি স্যারের সঙ্গে এখানে এসেছি, কারণ ওনার আপনার কাছে আশা আছে। ওনার এখনো মনে হয় যে আপনার থেকে ভালো আর কোনো ফরেন্সিক এক্সপার্টই নেই। এসিপি সাহেব মনে করে যে আমি ছাড়া আর কোনো ফরেন্সিক এক্সপার্ট নেই। কেন? দরকার পড়তে আমি আবার জিনিয়াস হয়ে গেলাম? কিভাবে? আমি তো ডেড বডি কাটাছেঁড়া করা একজন সাধারণ ডাক্তার মাত্র, ব্যাস। আমি কেন সাহায্য করব অভিজিৎ? কেন? রমেন বাবু, এটা আপনারই নাম্বার তো? হ্যাঁ, আর আপনার নাম্বার সার্থক রামুর নামে সেভ করেছে। হ্যাঁ, ওই একমাত্র ছিল যে আমাকে এই নামে ডাকতো, রামু। কিন্তু ততদিন পর্যন্তই যতদিন সম্পর্ক ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো সম্পর্ক ছিল। খারাপ সম্পর্ক হলো কিভাবে? অহংকার হয়ে গিয়েছিল ওর, আর আমাদের মধ্যে দূরত্ব বাড়ছিল, তাই আমি ওর থেকে খানিকটা সরে আসলাম। আপনার ফোন রেকর্ড বলছে 3 মাস আগে আপনাদের মধ্যে কথা হয়েছিল, আর এই কথা আমাকে বাড়ির চাকর মুন্নু বলেছে। হ্যাঁ, একবার ফোন এসেছিল ওর কিছুক্ষণের জন্য। আচ্ছা, তাহলে এ কথা আমাদেরকে কেন লুকিয়েছিলেন? লুকাইনি স্যার, মনে পড়ছিল না। মনে পড়ছিল না? আর আপনাদের মধ্যে কি কথা হয়েছিল? ও চিৎকার করছিল আমার উপর, বলছিল যে এই কোম্পানির সিইও একমাত্র ওই, সব জায়গায় ওরই নাম থাকা উচিত। কিন্তু এটাও কিছুতেই মানতে রাজি হচ্ছিল না যে আমাদের কোম্পানির সিইও পদ থেকে ওকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি ওর বকবক শুনছিলাম, কি করব? তারপর আমি ওর ফোন কেটে দিলাম। ওর সঙ্গে কথা বলে আমার কি লাভ? তাহলে এ কথা লুকিয়ে গিয়ে আপনার কি লাভ হলো? লোকানোর মতন কোনো ব্যাপারই না এটা, একটা মাত্র ফোন কল, খুবই সামান্য ব্যাপার। ভুলে গেছি আমি বলতে এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রমেন বাবু, আপনার এটা হয়নি তো যে আপনার জেনে শুনে ভুলে যাওয়ার অভ্যেস আছে? ঠিক আছে, পার্সোনালি না হলেও প্রফেশনালি তো সাহায্য করতে পারেন আপনি। হ্যাঁ, আপনি আমার ওপর রেগে আছেন, এসএপি স্যারের ওপর রেগে আছেন, পুরো সিআইডি টিমের ওপর রেগে আছেন, কিন্তু নিজের প্রফেশনের ওপরে তো রাখতে পারেন না। কি যেন শপথ নেন আপনারা, যে কোনোভাবেই হোক পেশেন্ট যেন মারা না যায়।
আর আজকে একজন মানুষের জীবন বিপদে। সেই জন্য এসপি স্যার আপনার কাছে এসেছিলেন। এটা জানার পরেও যে আপনি একজন অপরাধী, সবকিছু জেনে উনি আপনার কাছে সাহায্য নিতে এসেছেন। আর আমাকে বলেছেন, যাই হয়ে যাক অভিজিৎ, ডক্টর সালুখেকে তুমি নিয়ে এসো। আর আমি আপনাকে না নিয়ে এখান থেকে যাবই না। তুমি এতটাই ভরসা করো তোমার এসিপি সাহেবের উপর? ভুলে গেছো অভিজিৎ, তুমি ভুলে গেছো এই এসিপি প্রদ্যুমন ছিল যে তোমার থেকে তোমার ব্যাচ আর তোমার গান কেড়ে নিয়েছিল, তোমাকে অপরাধী প্রমাণ করেছিল। আর তোমাকে বাঁচিয়েছিল কে? এই ডক্টর সালুখে। দয়াকেও উনি অপরাধী প্রমাণ করেছিলেন আর আমি বাঁচিয়ে নিয়েছিলাম। আর আজ আমি বিশ্বাসঘাতক? কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, এসিপি প্রদ্যুমন হচ্ছে বারবার রং বদল করা গিরগিটি। আজ আমি এখানে, কালকে তুমি এখানে থাকতে পারো অভিজিৎ। চিটিং করা হয়েছিল সার্থকের সাথে, কিন্তু ওই দিন নয়, যেদিন আমরা ওর বিরুদ্ধে বোর্ডরুমে ভোটিং করেছিলাম। ওটা তো ক্লাইম্যাক্স ছিল। মানে? এর শুরুটা ওর বিরুদ্ধে ভোটিং এর অন্তত পক্ষে 3 মাস আগে হয়েছিল। কি হয়েছিল 3 মাস আগে? কোম্পানিতে আপনার শেয়ারের কত স্টক আছে তার উপরেই নির্ভর করে যে কোম্পানিতে আপনার পজিশন কেমন। কোম্পানিতে সার্থকের নামে 30% কোট শেয়ার ছিল, যেটা কিনা কমতে কমতে 0.3% হয়ে গেছিল। ওর কাছে শুধু সিইওর পোস্ট ছিল, পাওয়ার ছিল না। আর এই খেলাটা রমেন খেলেছিল। 15 দিন আগে আমার সার্থকের সঙ্গে শেষ দেখা হয়েছিল ওর ব্যালেন্স পে আউট চেক দেওয়ার জন্য। হয়তো 15 দিন আগেই ও আমাকে পয়জন দিয়েছিল, আর সেই পয়জন এখনো কোনো এফেক্ট করতে পারেনি। এত স্লো পয়জন, তাই না? অদ্ভুত ব্যাপার। আপনারা আমার ব্লাড টেস্টও করেছেন, বিপিও চেক করেছেন, কি পেলেন আপনারা? কিচ্ছু না। দেন হাউ অ্যান্ড ওয়াই? আরো একটা বড় কথা বলতে ভুলে গিয়েছিলেন রমেন বাবু। সার্থকের কোম্পানিতে আপনি গোলমাল বাঁধিয়েছিলেন। সার্থকের কোম্পানির শেয়ার 33% থেকে আপনি 0.3% নামিয়ে নিয়েছিলেন। ভিখারি বানিয়ে দিয়েছিলেন ওই সার্থককে। যা কিছু হয়েছিল সব লিগালি হয়েছিল। আর তার পরিণাম কি হয়েছিল? সার্থক আত্মহত্যা করেছিল। আপনি এমন ভাবে বলছেন যেন কিছুই হয়নি। ধিক্কার জানাই আপনাকে। এসব কোম্পানির ইন্টারনাল ম্যাটার। চুপ! এখন আর এই ম্যাটারটা ইন্টারনাল নেই। জানি না আর কত কথা লুকোচ্ছেন আপনি। আমি জেনে বুঝে আপনাদের কাছে কোনো কিছুই লুকোচ্ছি না। সার্থকের সঙ্গে ফোন কলের কথাও আপনি ভুলে গেছেন। ওর কোম্পানির শেয়ারের ব্যাপারেও ভুলে গেছেন আপনি। আমি কি করে জানবো যে সার্থক সুইসাইড করবে? আর ওর সুইসাইডের ইনভেস্টিগেশনে কোম্পানি শেয়ারের এতটাই ভ্যালু থাকবে? রমেন, আপনি জানেন তো না যে কোনো অপরাধের পেছনে কোনো সত্য লুকিয়ে রাখাটাও একটা বড় অপরাধ। সার্থক তো ওর নিজের বাড়িতে সুইসাইড করেছিল, অফিসে তো করেনি। আর বাকি ওই নোটসের ব্যাপার, যেটা 72 ঘন্টার ব্যাপারে ছিল। আমি কিন্তু একটা কথা আপনাদের পরিষ্কার বলতে চাই, সার্থক যাকে মার্ডার করার প্ল্যান করছিল সেটা তো আমি কখনোই হতে পারি না। কারণ বোর্ড মিটিংয়ের পর তো ওর সঙ্গে আমার একবারও দেখা হয়নি। আর এমন কোনো পয়জন তৈরি হয়নি যেটা ও আমাকে 6 মাস আগে দিয়েছে আর যার কাউন্টডাউন এখন শুরু হবে।
দিন আগে দেখা করেছিল, আর ওই প্রাঞ্জলি ওর মৃত্যুর একদিন আগে। এরা দুজনেই সার্থকের ভিকটিম হতে পারে, কিন্তু এরকম কোনো ক্লু হাতেই আসেনি যেটার বেসিসে আমরা এটা ভাবতে পারি। যে বিষের ব্যবহার করা হয়েছে সেটা খুব সহজলভ্য বিষ নয়। তাহলে এখনো পর্যন্ত করা আমাদের সমস্ত টেস্টের মধ্যে কোনো না কোনো ট্রেসেস তো অবশ্যই পেতাম। 1 মিনিট ডক্টর সারিকা, আগামী 48 ঘন্টার মধ্যে যদি বিষের কোনো ট্রেস পাওয়া যায় তাহলে তার জীবন বাঁচানো যাবে, কিছু করা সম্ভব হবে? না সচিন, এটা অসম্ভব। যতক্ষণ জানতে না পাচ্ছি যে বিষটা কি, ওটা ট্রিটমেন্ট কি করে প্ল্যান করব আমরা। সার্থকের কথা সত্যি, ও আগেই কাউকে মেরে ফেলেছে, মৃত্যু হওয়া বাকি, আর সে কে সেটা কেউই জানে না। তাহলে এখন কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ না, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। আমি একজনের কাছে সাহায্য চেয়েছি। কার থেকে সাহায্য চেয়েছেন? কেউ নেই। একজন এক্সপার্টের কাছে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন। যখনই কোনো আমাদের বিপদ আসে, আমাদের অপবাদ দেওয়া হয়, উনি তো তখন সরে যান। সাহায্য আপনি করেছেন, আপনি আমাদের বাঁচিয়েছেন, উনি কোনোদিন কিছু করেননি। কখনো দয়ার দিকে আঙুল, কখনো আমার দিকে আঙুল। স্যার, আপনি ঠিকই বলছেন। আজকে আপনি এখানে, কাল আমাদের মধ্যে যে কেউ এখানে থাকতে পারে। অভিজিৎ, একটা কথা ভালো করে বুঝে নাও, এসিপি প্রদ্যুম্ন কখনো কারোর বন্ধু হতে পারে না। ওর শুধুই প্রয়োজনের বন্ধুত্ব। প্রয়োজন হলে অফিসারদের কথা মনে পড়বে, প্রয়োজন হলে ফরেন্সিক ল্যাবে আসবে, নাহলে কোনো ফরেন্সিক নেই, কোনো ইন্সপেক্টর নেই, কিচ্ছু নেই। কিন্তু আমার তো মনে আছে স্যার, আপনি কতগুলো কেস সলভ করেছেন। প্রত্যেকটা কেসের কথা মনে আছে স্যার, আপনাকে ছাড়া সলভই হয়নি। ওই যে রেবার অ্যাসিড মার্ডার কেসটা স্যার, হ্যাঁ, আপনি খুঁজে বের করেছিলেন সালফার ডাই অক্সাইড কোথায় লুকিয়ে রাখা হয়েছিল। এক্স্যাক্টলি। আমরা তো এদিক ওদিকে খুঁজছিলাম। আর বিনিময়ে আমি কি পেলাম? প্রেস কনফারেন্সে পুরো নামটা হলো এসিপি প্রদ্যুম্নের। হ্যাঁ, আর মেডেল নেওয়ার সময় মনে রইল না যে কোনো ফরেন্সিক এক্সপার্টও আছে যে তাকে সাহায্য করে। স্যার, আপনি ডক্টর সালুখাকে এই কেসে ইনভলভ করছেন, যিনি আপনাকে ঠকিয়েছেন, আমাদের সকলকে ঠকিয়েছেন, পুরো সিআইডিকে ঠকিয়েছেন, যার জন্য আমরা এখনো অন্ধকারে। আর আমরা টিমের মধ্যে বিশ্বাসঘাতক খুঁজছিলাম স্যার, আর ওনার জন্য আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিলাম। আর এইসব যা কিছু হয়েছে স্যার, ডক্টর সালুখের জন্য হয়েছে। আমি ভালো করে জানি সচিন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই কেসটা সব থেকে ইম্পর্টেন্ট। বহু লোকের জীবন বিপন্ন। শালুকে প্রথমে যা কিছু করেছে সেটা ওর নিজের ব্যাপার, আর শালুকে এই মুহূর্তে যা করতে পারে সেটা বেশি গুরুত্বপূর্ণ। কোনো লাভ নেই স্যার। যে শালুকের সঙ্গে আপনি দেখা করে এসেছেন তিনি এই কেসটা সলভ করতে পারবেন না। কিন্তু আমার আপনার প্রত্যেকটা কেস মনে আছে স্যার, এক একটা কেসের কথা মনে আছে, আপনাকে ছাড়া সলভই হয়নি স্যার। ওই থানের কেসটা, টানেল আর্সেনিক কেস, হ্যাঁ, আরে 3টে ডায়মন্ডের গ্লাস ভাস, আপনি না আসলে সিআইডি তো জানতেই পারতো না যে আসল খনি কে। আর একবার তো ওই ডিএনএ দিয়েই আপনি ছবি তৈরি করেছিলেন। আরে ওই ট্যাকটিক্সটা শুধু আমিই জানি, আর কেউ জানে না। কারেক্ট স্যার। আর ওই ক্যান্সার ড্রাগ, আরে স্যার ওই ক্যান্সার ড্রাগটা না, ওই যে যেটা কি যেন নামটা ছিল ড্রাগসের, ওই আরে বাদ দাও, তোমার কি করে মনে থাকবে? ওই ওই ড্রাগটার নামটা কি যেন? বাদ দাও, অন্য কোনো কেসে কথা বল, বাদ দাও। লোনাভালা প্রভা অয়েলের কেসটা স্যার, হ্যাঁ, ওখানে তো ফেসে গেছিলাম আমরা। আমি বাঁচিয়েছিলাম তোমাদের, আর খুব পরিশ্রম করতে হয়েছে ওই কেসটার জন্য আমাকে। একলা ছিলাম, কেউ সাহায্য করার ছিল না। সারিকা অসুস্থ ছিল, ছুটিতে ছিল। হ্যাঁ হ্যাঁ, সারিকা ও তখন অসুস্থ ছিল। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আমি খুঁজে বার করলাম খুনি কে, তবেই তো ধরা পড়লো। ডক্টর সালুকে ইজ গ্রেট ইয়ার। আমি এটা সবসময় মানি স্যার, সবসময় মানি। ডক্টর সালুখে ইজ গ্রেট। ডক্টর সালুখের থেকে জিনিয়াস কেউ হতে পারে না স্যার। ডক্টর সালুখে ইজ গ্রেট। থ্যাংক ইউ অভিজিৎ। আমি আপনার নয়, ডক্টর সালুখের প্রশংসা করছিলাম। মানে মানে তুমি ডক্টর সালুখে হতেই পারো না। ডক্টর সালুখে
কোনোদিন ড্রাগের নাম ভোলে না। কি বলছো কি? আর এই লোনাভালার কেসটার সময় ওখানে সারিকা নয় ডক্টর সালুখে অসুস্থ ছিলেন। ওনার ডিঙ্গি হয়েছিল, 1 সপ্তাহ উনি হসপিটালে ছিলেন। আমরা ওখানে সবাই লোনাভালাতে আটকে গেছিলাম 3 দিন ধরে। ওই কেসটা ডক্টর সারিকা সলভ করেছিলেন, সালুখে নয়। আমি অন্য কিছু ভাবছিলাম। অভিজিৎ, যদি জেলে যে আছে সে শালুখে না হয়, তাহলে আসল শালুখে কোথায়?